আচ্ছা, 12-এর আমি এবার নিউক্লিওজোম মডেলটা বলছি। এটা সম্বন্ধে কিন্তু অনেকবার বলা হয়েছে। এখানে ডিএনএ আরএনএ প্রকারভেদ এই চ্যাপ্টারে এবং পরের চ্যাপ্টারেও আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি ডিএনএ আরএনএ কিন্তু আর বলবো না। আর নিউক্লিওজোমও আমার বলা আছে, তবু আমি ইন শর্ট নিউক্লিওজোমটা আরেকবার বলে দিচ্ছি। যে কোনো বই থেকে এটা পড়ে নেবে, এটা নোট পারলে দেবো, নাও দিতে পারি। আচ্ছা, এর মধ্যে আমাদের ডিএনএ তোমার নিউক্লিওজোম যেটা, সেটা হচ্ছে তোমার ক্রোমোজোমের একক, ন্যূনতম একক হচ্ছে নিউক্লিওজোম, এবং তার মধ্যে ক্রোমোজোম গঠনকারী প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিনগুলোকে স্ক্যাফোল্ডও বলা হয়। হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে তোমার এইচ দিয়ে চিহ্নিত করা হয়, H1, H2A, H2B, H3, H4। হ্যাঁ, H1 হচ্ছে এককভাবে থাকে আর প্রত্যেকে দ্বৈতভাবে থাকে। H1-এ হচ্ছে লাইসিনের পরিমাণ অনেক বেশি, H2A-তে লাইসিনের পরিমাণ আর্জিনিনের তুলনায় কিছু বেশি, আর H2B-তে লাইসিনের পরিমাণ কিছু বেশি, মানে লাইসিনটা এখানে প্রধান। আচ্ছা, H3-তে হচ্ছে আর্জিনিনের পরিমাণ লাইসিনের তুলনায় বেশি, আর H4-এ হচ্ছে আর্জিনিনের পরিমাণ অনেকটা বেশি, এরকম। এছাড়া পাখির লোহিত কণিকায় H1-এর পরিবর্তে H5 বলে একটা হিস্টোন প্রোটিন দেখা যায়। নন হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে, আচ্ছা হিস্টোন প্রোটিনগুলো আরেকটা বলার আছে, এরা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, এই জন্য ডিএনএর সঙ্গে এরা খুব প্যাকড আপ ভাবে থাকে। আর নন হিস্টোন প্রোটিনগুলো কিন্তু এনএইচসি প্রোটিন বলা হয়। এগুলো হচ্ছে তোমার আম্লিক প্রোটিন, এবং হিস্টোন অপসারিত করলে ক্রোমোজোমে যে প্রোটিনটা পড়ে থাকে তাদেরকে বলে হচ্ছে ক্রোমোজোম স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ডগুলোই হচ্ছে আমাদের নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান বেশি থাকে বলে এগুলো আম্লিক প্রকৃতির। এছাড়াও হচ্ছে ক্রোমোজোমে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি কতগুলো ধাতব আয়ন থাকে। এবার চলে এসো নিউক্লিওজোম মডেলে। ঠিক আছে, নিউক্লিওজোম মডেলে কর্নবার্গ এটা প্রথম বার করেছিলেন, কর্নবার্গ এবং ফিঞ্চের নামটা খুব একটা প্রচলিত নয়। এটা হচ্ছে ক্রোমোজোমের এক ধরনের ক্রোমাটিন কণা, যেটা 5 প্রকার হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত এবং 200টা নিউক্লিওটাইড পেয়ার থাকে। 200টা নিউক্লিওটাইড পেয়ার ডিএনএ নিয়ে এটা তৈরি, ঠিক আছে। প্রথমে এদের নিউ বডিজ বলা হতো, এখন এদেরকে নিউক্লিওজোম বলা হয়। আর এবারে আমরা আস্তে আস্তে জিনিসটায় আসবো। গঠনে চলে এসো। এখানে 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 টিপিক্যাল গঠনটা বোঝা যাচ্ছে না। হিস্টোন কোর, এই যে হিস্টোন দানাগুলো ভেতরটায় থাকছে, এই হিস্টোন দানাগুলোকে বলছে হিস্টোন কোর। আর এই যে সিঙ্গেল যেটা থাকছে এটাকে H1 প্রোটিন বলছে, সবই হিস্টোন দানা। এই যে পাকটা খাচ্ছে 1/3 অংশ পাক খাচ্ছে ডিএনএটা, ঠিক আছে। ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর এইদিকের এটা হচ্ছে তোমার 110 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবার এটা কীরকম ভাবে থাকে এই ছবিটা আমি একটু, তুমি একটু ওয়েট করো, আমি ছবিটা আরেকটা যদি ভালো পাই দেখিয়ে দিচ্ছি হিস্টোন দানাটা ঠিক কিভাবে থাকে। একটু ধরো, একটু ওয়েট করো, তুমি এটা জানো মোটামুটি। কোনো জায়গাতেই সেরকম ছবিটা দেখছি না। আচ্ছা, আমি এটা তোমাদের পরে বলে দেবো, একটু মুখে মুখে বলে দিচ্ছি। এই যে দেখো, এই যে এইখানটা যে ওপরের যেটা দেখতে পাচ্ছ ওই রকম ধরনের থাকে, মানে H2A-টা দুবার থাকছে। H2 এর মাথা একটা H2A, H2B-র মাথা একটা H2B, H3-এর মাথা একটা H3A, এরকম আর কি। এরকম H3 আর H4-এর মাথা একটা H4, এরকমভাবে এরা পর 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 একটা লুডোর গুটির যেমন কিউব হয় সেরকম গঠন করে। আর তাদেরকে পেঁচিয়ে থাকে 1/3 অংশ হচ্ছে তোমার ডিএনএ। এই ডিএনএটাকে বলা হয় কোর ডিএনএ। ভেতরের যে দানাটা ওটাকে কোর বলা হয়। আর ওই কোরের সঙ্গে কিন্তু H1টা আলাদা, কারণ H1 নিজে এককভাবে থাকে বলে ওকে কিন্তু কোর দানার মধ্যে ফেলা হয় না। ওটা তোমার ক্রোমাটোজোম বলে একটা থাকে, সেই জিনিসটা ওকে বলা হয়। মানে H1 যখন জুড়ে যাচ্ছে এই কোর দানার সঙ্গে এবং ডিএনএর সঙ্গে, তখন সেটাকে ক্রোমাটোফোর বলা হয়। কোর দানাকে ডিএনএ যতক্ষণ পাক দিচ্ছে সেটা 146 বেস পেয়ার দীর্ঘ হচ্ছে, আর একদম H1 শুদ্ধ যখন পাক দিচ্ছে তখন 166 বেস পেয়ার হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, আর টোটাল 200 জোড়া যতটা অবধি হচ্ছে সেটাকে নিউক্লিওজোম বলা হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল কি? মানে যদি এই কোর দানাটা হচ্ছে H2A দুটো, H2B দুটো, H3 দুটো, H4 দুটো, একটা অক্টামার। আর তার সঙ্গে এই যে লম্বা মতন চমচমটা দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে তোমার H1। যখন এই কোর দানাটাকে পাক দিচ্ছে তখন সেটা হচ্ছে 146 বেস পেয়ার, সেই ডিএনএটা 1/3 অংশ। যখন টোটালটাকে হিস্টোন 1কে শুদ্ধ যখন বের দিচ্ছে তখন 166 বেস পেয়ার, আর টোটাল 200 বেস পেয়ার যখন হচ্ছে সেটাকে বলছি আমরা নিউক্লিওজোম, ঠিক আছে।
আর যখন H1 শুদ্ধ কোর দানা প্লাস H1 এবং ডিএনএ, সেটা হচ্ছে ক্রোমাটোজোম। নিউক্লিওজোমটা একটু বড়, ঠিক আছে। এবার ডিএনএ আমরা কত রকম ডিএনএ দেখতে পাবো? কোর ডিএনএ। কোর ডিএনএ মানে শুধু কোর দানাকে যে বেষ্টন করে আছে। আর লিঙ্কার ডিএনএ, এই দেখো লিঙ্কার ডিএনএ হচ্ছে এই একটা কোর দানা, এই একটা কোর দানা, এদের মাঝখানে যেটা কানেক্ট করে রেখেছে সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিও, এটা সাধারণভাবে 60 বেস পেয়ার দীর্ঘ হয়। নিউক্লিওজোম 50 থেকে 55 অ্যাংস্ট্রম উচ্চতা বিশিষ্ট হয়। 110 অ্যাংস্ট্রম হচ্ছে ওর ব্যাস থাকে, ঠিক আছে। উচ্চতাটা 50 থেকে 55 অ্যাংস্ট্রম হয়। আর প্রত্যেকটা দানায় হচ্ছে কেন্দ্র হচ্ছে 40 অ্যাংস্ট্রম উচ্চতা এবং 80 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট স্থূল এইচ প্রোটিন দিয়ে গঠিত। এই হিস্টোন প্রোটিনগুলো ডিএনএর মোড়কে আবৃত টাইটভাবে থাকে একদম, এবং আবৃত ডিএনএর সামগ্রিক ওজন প্রায় কেন্দ্রীয় হিস্টোনের ওজনের সমান হয়। যাই হোক, এগুলো ঘনীভূত বা পুঞ্জীভূত অবস্থায় থাকে। এবার চলে এসো প্রথম যেটা এরা গঠন করছে, প্রথম যে সরু সুতোটা গঠন করছে, এই যে পাক খাওয়াটা কিন্তু নয়, পাক খাওয়া ছাড়া যে সুতোটা এরা গঠন করছিল সেটাকে এইখানে ধরো, প্রথমটাতেই ধরো, প্রথম যে সূত্রটা, এই যে সূত্রের এই জায়গাটা যে গঠন করছে সেটা কিন্তু 1 অ্যাংস্ট্রম থাকে প্রথম। তারপর সেটা পেঁচিয়ে 10 অ্যাংস্ট্রম সলেনয়েড মডেলে প্রত্যেকটা নিউক্লিওজোম 10 এনএম পরিধিযুক্ত তন্তু গঠন করে। এরা 10 এনএম যখন পরিধিযুক্ত তন্তু যখন গঠন করলো প্রথম, তারপর যখন এরা আরও প্যাঁচ খায় তখন প্রত্যেকটা প্যাঁচে 6 থেকে 7টা নিউক্লিওজোম থাকে। এই ঘটনাটাকে বলা হয় সুপার কয়েলিং। তৈরি হচ্ছে 30 এনএম ব্যাসযুক্ত একটা ফাইবার। তারপরে আবার প্যাঁচ খাচ্ছে, সেটাকে বলছে স্পাইরালাইজেশন। তখন 300 এনএম সুপার সলেনয়েড গঠন করছে। এইখানে একটা কথা বলার আছে, এখানে ওই যে সেই স্ক্যাফোল্ড প্রোটিনগুলো ছিল যারা নন হিস্টোন প্রোটিন, তারা কতগুলো লুপ তৈরি করে, আর এই লুপগুলোর সঙ্গে এরা অ্যাটাচ করে 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 প্যাঁচ খায়। দেখো প্যাঁচটা কীরমভাবে খাচ্ছে, প্রথমে একরকম প্যাঁচ খাচ্ছে, তারপরে ওপরে দেখো আরেক রকম প্যাঁচ খাচ্ছে। এরকমভাবে এরা প্যাঁচ খেতে খেতে 300 এনএম সুপার সলেনয়েড গঠন করছে। তারপর ফোল্ডিং বা পুনরায় ভাঁজ, যেটা লেখা আছে যে ফোল্ডিং বলা হয়, করে 700 এনএম মেটাফেজ ক্রোমাটিড গঠন করছে। 700 এনএম মানেই তাকে 2 দিয়ে গুণ করো, 1400 এনএম সমগ্র মেটাফেজ ক্রোমোজোম গঠন করছে। এটাকে বলা হয় ডিএনএ প্যাকিং বা ডিএনএ প্যাকেজিং। এইভাবে সমানে নিউক্লিওজোম তৈরি করার উদ্দেশ্যটা কি? নিউক্লিওজোম তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সুদীর্ঘ যে ডিএনএ তন্তু বা ক্রোমোজোম, তাকে হচ্ছে একটা ছোট জায়গায় ঘনীভূত করে তাকে ছোট জায়গায় আঁটিয়ে দেওয়া। পরিষ্কার কথা হচ্ছে এইটা, ঠিক আছে। এরপরে আমাদের আছে পলিটিন এবং ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এটা তো তোমাদের জানা আছে মোটামুটিভাবে, আমি তাও বলে দিচ্ছি একটু একটু করে। পলিটিন হচ্ছে তোমার ডিপটেরা বর্গের যে ড্রোসোফিলা বর্গ, যেটা সেই পতঙ্গের যে লালা গ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা, পাচন নালী, এইসব জায়গায় পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। এটা যে বৃহৎ একটা ক্রোমোজোম আর কি। হ্যাঁ, এবারে আবিষ্কার তো করেছেন বালবিয়ানি করেছেন, ওই জন্য এর মধ্যে যে রিংগুলো দেখতে পাওয়া যায় তাদের বালবিয়ানি রিং বলা হয়। আচ্ছা, মোটামুটিভাবে ব্যান্ড এবং ইন্টারব্যান্ড দেখতে পাবে। ড্রসোফিলার 4 জোড়া, মানে 2n=8 ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাছে হেটেরোক্রোমাটিন অঞ্চল থাকে। হেটেরোক্রোমাটিনগুলো পরস্পর যুক্ত হয়ে এই যে ক্রোমোসেন্টার গঠন করেছে, একে বলে ক্রোমোসেন্টার, ঠিক আছে। ড্রসোফিলার পলিটিন ক্রোমোজোমের দৈর্ঘ্য 2000 মিউএম, অর্থাৎ সাধারণ ক্রোমোজোমের থেকে 100 থেকে 200 গুণ বড়। এই ক্রোমোজোমকে রঞ্জিত করলে কতগুলো ব্যান্ড তুমি দেখতে পাবে। হালকা দাগগুলোকে ইন্টারব্যান্ড বলে, এগুলো ইউক্রোমাটিন নিয়ে গঠিত। আর ডার্ক ব্যান্ডগুলো হচ্ছে তোমার হেটেরোক্রোমাটিন নিয়ে গঠিত। সেখানে ডিএনএ এবং আম্লিক প্রোটিন কম থাকে, কিন্তু আরএনএ বেশি থাকে। আর ডার্ক প্রোটিনগুলোতে, এই তোমার লাইট প্রোটিনগুলোতে ইন্টারব্যান্ড থাকে। ডার্ক প্রোটিনগুলোতে ডিএনএ আর প্রোটিনটা বেশি থাকে, আরএনএ কম থাকে। এছাড়া পাফ এবং বালবিয়ানি রিং পলিটিন ক্রোমোজোমের কিছু অংশ স্ফীত হয়ে পাফ তৈরি করে, এই যেগুলো বাইরে বেরিয়ে আছে দেখতে পাচ্ছ। এই পাফগুলো যে তৈরি করছে, পাফ মানে লুপ আর কি। এই একই ক্রোমোজোম একই সঙ্গে একাধিক পাফ সৃষ্টি হতে পারে। পাফ অঞ্চলে ক্রোমোনিমা গুলো ক্রোমোজোম থেকে বেরিয়ে আসে এবং দুপাশে অনেকগুলো ফাঁস সৃষ্টি করে, এদের বালবিয়ানি রিং বলে। পাফগুলো সাময়িকভাবে সৃষ্টি হয় এবং পলিটিন ক্রোমোজোমে এক স্থানের পাফ অদৃশ্য হয়ে যেতে পারে, আবার নতুন পাফ তৈরি হতে পারে। আচ্ছা, জিনগত বৈশিষ্ট্য কি? স্যালাইভারি গ্ল্যান্ডের ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো বারবার লম্বালম্বিভাবে বিভাজিত হয়, কিন্তু কোষ বিভাজন না হয় ক্রোমাটিডগুলো পৃথক হতে পারে না। এই জন্য এতগুলো লুপ তৈরি করেছে, বুঝেছো, ফাঁস হয়ে হয়ে এক জায়গায় পড়ে থাকে। এদেরকে বলে এন্ডোমাইটোসিস। এটা তোমরা পড়েছো, অসংখ্য ক্রোমোনিমা থাকে বলে একে পলিটিন ক্রোমোজোম বলে। পলি মানে বহু, ঠিক আছে। পলিটিন ক্রোমোজোমে যে যে জায়গায় পাফ সৃষ্টি হয় সেই জায়গার ডিএনএ বা জিন সক্রিয় হয়, তবেই আরএনএ প্রোটিন সৃষ্টি হতে পারে। এবার ল্যাম্ব্রাস ক্রোমোজোমে চলে এসো। এটা দৈত্যাকার ক্রোমোজোম বলা হয়, চিমনি পরিষ্কার করার ব্রাশের মতন দেখতে গেলে ল্যাম্ব্রাস বলা হয়।
প্রাপ্তি স্থান হচ্ছে কুসুম সমৃদ্ধ উসাইট দিয়ে যে সমস্ত প্রাণী উসাইট মানে ডিম্বাণু তৈরি, তাদের এখানে কিন্তু আমরা মিওসিস কোষ বিভাজনের সময় ডিপ্লোটিন দশায় দেখতে পাবো। মাছের ক্ষেত্রে খুব স্পষ্ট, মাছ উভচর সরীসৃপের ক্ষেত্রে স্পষ্ট দেখা যায়। এই ক্রোমোজোম হচ্ছে 1000 থেকে 5000 মিউএন লম্বা হতে পারে। সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে এবং কায়াজমা অঞ্চলে এরা পরস্পর যুক্ত থাকে। আর ল্যাম্বাস ক্রোমোজোমের ক্রোমোনিমা সংখ্যা মিওসিস ক্রোমোজোমের ক্রোমোনিমার সংখ্যার সমান হয়। প্রত্যেকটা ক্রোমোমিয়ার থেকে দেখো কত লুপ সৃষ্টি হয়েছে, প্রত্যেকটাই যে লুপগুলো, কতগুলো লুপ বা ফাঁস সৃষ্টি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে একটা ক্রোমোমিয়ার থেকে একজোড়া করে লুপ তৈরি হচ্ছে। এই লুপের সংখ্যা এক একটা জায়গায় 1 থেকে 9 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, একটা ল্যাম্বাস ক্রোমোজোমে একটি লুপের সংখ্যা এবং একটি লুপ থেকে পরবর্তী লুপের দূরত্বটা সমান হয়, যেন দেখতে ওরকম সুন্দর হয়। আচ্ছা, প্রত্যেকটা ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড যুক্ত হয়ে কেন্দ্রীয় অক্ষ সৃষ্টি করে। পার্শ্বীয় লুপগুলি কিন্তু, এই লুপ কিন্তু ওদের ক্ষেত্রেও পাফের লুপগুলো সক্রিয়, এদের ক্ষেত্রেও পাফ নেই, এদের লুপগুলো সক্রিয়। এবং জানবে সক্রিয় হলেই কিন্তু সেইখানকার ডিএনএ থেকে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। ঠিক আছে, এছাড়া পড়তে হবে তোমাদের ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন। এটা ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন আগে পড়েছো, এদের পার্থক্যটা পড়বে। হ্যাঁ, আর একদম ক্রোমোজোমের স্ট্রাকচারটা পড়তে হবে। ক্রোমোজোমের স্ট্রাকচার যেমন মানে ডিএনএটা ক্রোমোজোমের স্ট্রাকচার কয়েকটা অঞ্চল তোমাকে অনেকটা অংশ আর কি 11 থেকে পড়তে হবে। ক্রসিং ওভারের পদ্ধতি আর ক্রোমোজোমের স্ট্রাকচার আর ডিএনএ আরএনএ স্ট্রাকচার, এটা কিন্তু আমি বলবো না, এটা ওখান থেকে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, জিনের সম্বন্ধে, জিন কাকে বলে পারবে? ডিএনএ দিয়ে গঠিত অঞ্চলকে জিন বলে। এখানে জিন সম্বন্ধে কতগুলো শব্দ তোমায় পড়তে হবে, যেমন রেকন, যদিও এখানে এখনো ক্লিয়ার হবে না, এর পরের চ্যাপ্টারটায় ক্লিয়ার হবে। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভার ঘটে সেই এককটাকে বলে রেকন। মিউটন হচ্ছে ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে পরিব্যক্তি বা মিউটেশন সম্ভব, তাকে মিউটন বলে। সিস্ট্রন, জিনের যে ক্রিয়াগত একক, তাকে সিস্ট্রন বলে। রেপ্লিকন, জিনের যে ক্ষুদ্রতম অংশে রেপ্লিকেশন হয়, তাকে বলে রেপ্লিকন। জিন সম্বন্ধে অপরাণ মটমান সাংগঠনিক জিন, যেখান থেকে প্রোটিন সৃষ্টি হয়, তাকে সাংগঠনিক জিন বলে। নিয়ন্ত্রক জিন হচ্ছে ডিএনএর যে অংশ প্রোটিন উৎপাদনে সাহায্য করে এবং পরিচালন করে। ঠিক আছে, মানে অবদমিতও করতে পারে আবার চালনাও করতে পারে। পরিচালক জিন হচ্ছে ডিএনএর যে অংশ সাংগঠনিক জিন থেকে এমআরএনএ সৃষ্টি হতে সাহায্য করে, তাকে পরিচালক জিন বলে। ঠিক আছে, প্রোমোটার জিন হচ্ছে ডিএনএর যে অংশে আরএনএ পলিমারেজ উৎসেচক আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের কার্যকারিতা বজায় রাখে। এই হচ্ছে জিনের বিভিন্ন অংশ।